স্বাগতম হোক গল্পে, যেখানে প্রতিটি শব্দ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এক অজানা জগতে। আজকের গল্প এক গ্রামকে ঘিরে, যেখানে সময় থেমে গেছে একটি বটগাছের নিচে। লোককথা বলে সেই গাছের ডালে বসে থাকা পাখি আসলে এক একজন মৃত মানুষের আত্মা। শিশুরা জানে তারা কি শুনেছে, বড়রা চুপ থাকে। একজন শহরের সাংবাদিক বিশ্বাস করে না যতক্ষণ না সে নিজে শোনে এক চেনা কণ্ঠস্বর। তখন বুঝতে পারে কিছু কথা কানে নয়, আত্মায় শোনা যায়। এটা শুধু গল্প নয়, এটা এক সাক্ষাৎকার, জীবনের পরে জীবনের সাথে। আজ আপনার সামনে খুলে যাচ্ছে এক অব্যক্ত অধ্যায়। গল্পের নাম গাছের নিচে যে পাখি। দিনটা ছিল মেঘলা। দুপুরবেলা ট্রেনটা যখন রেল স্টেশনের একমাত্র প্ল্যাটফর্মে ঢুকলো, তখন ঘড়িতে বাজে দুপুর 3টে। জায়গাটার নাম দেওয়ালডাঙ্গা, একটা ছোট প্রায় বিস্মৃত গ্রাম, পশ্চিমবাংলার দক্ষিণ প্রান্তে। নীলাদ্রি চট্টোপাধ্যায় একজন খ্যাতনামা বাংলা সংবাদপত্রের ফিচার সাংবাদিক। ক্যামেরা ও নোটপ্যাড হাতে নিয়ে নামলেন। তার চোখে মুখে একরকম আত্মবিশ্বাস। এমন লোককথা তো তিনি অনেক শুনেছেন, অনেক ভুলও প্রমাণ করেছেন, কিন্তু সম্পাদকবাবু বলেছিলেন এই জায়গাটা একটু অন্যরকম। গ্রামের শিশুরা যা বলছে সেটা শুধু গল্প নয়, ওরা প্রত্যেকেই কিছু না কিছু শুনেছে, আর অনেকেই বদলে গেছে। তিনি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন, গাছের ডালে বসে থাকা পাখি আত্মা হয় কিভাবে? কিন্তু নোট নিতে নিতে তার মনে হচ্ছিল এই কেসটা সত্যি অন্যরকম। রেল স্টেশন থেকে বেরিয়ে গ্রামের দিকে যেতে যেতে প্রথম যে জিনিসটা চোখে পড়ল তা হলো একটা বিশাল পুরনো বটগাছ, যার নিচে কোনো দোকান নেই, বসার জায়গা নেই, এমনকি কুকুরও নেই। আশেপাশে একটা অদ্ভুত নীরবতা, যেন গাছটা নিজে নিজেই জায়গাটা ফাঁকা করে রেখেছে। একটু দূরে দাঁড়িয়ে কয়েকজন শিশু খেলছিল। তাদের একজন গায়ের ধুলো মাখা, হাতে কাঁচের মার্বেল ঘুরিয়ে বলল, আপনি ওই গাছের নিচে যাবেন? নীলাদ্রি হেসে বলল, কেন, ওখানে ভূত আছে? শিশুটা চোখে চোখ রেখে বলল, ভূত না, পাখি। ও বসে থাকে ডালে, সব কথা শোনে, আর যদি সে চেনে আপনাকে তাহলে ডাকে। নীলাদ্রির গা হিম হয়ে গেল না, কিন্তু কাঁটার মতো একটা অনুভব ছড়িয়ে পড়ল ঘাড়ের পেছনে। তিনি বললেন, পাখি কি কথা বলে? শিশুটা উত্তর দিল, আপনার বাবার গলা শুনলে বুঝবেন। এই কথাটা এত হঠাৎ, এত নির্লিপ্তভাবে বলা হয়েছিল যে তার ভেতর যেন একটা শূন্যতা ছড়িয়ে দিয়ে গেল। বাবা প্রয়াত হয়েছেন বছর 5 আগে। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগে অবশেষে নিঃশব্দে চলে গিয়েছিলেন। মৃত্যুর পর তার কণ্ঠস্বর যেন স্মৃতির গভীর থেকে হারিয়ে যেতে বসেছিল। আর আজ এই অজগ্রামে একজন শিশু বলছে তিনি যদি ডাকেন। গল্পের শুরু ঠিক তখনই, যখন বিশ্বাস আর যুক্তি দুয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা পাখি। গ্রামটা যেন আটকে আছে অন্য এক সময়ে। পাকা রাস্তা শেষ হয়ে গেছে ট্রেন লাইন পেরোনোর সাথে সাথেই। তারপর শুরু হয়েছে মাটির পথ, আর তার দুপাশে জড়াজড়ি করে থাকা শুকনো গাছ, যার পাতাগুলো ক্লান্ত রোদের নিচে ঝিমিয়ে আছে। নীলাদ্রির হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এখানে শব্দও থেমে যায়, শুধু হাওয়া বয়,
মাঝে মাঝে কাক ডাকে, আর মানুষ কথা বললেও যেন গলার স্বর একটু কমিয়ে নেয়, সাবধানে। গ্রামের মাঝে ঢুকে যখন তিনি প্রথম কারোর সাথে দেখা করলেন, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আর সেই রোদে ভেসে আসছে গন্ধ, পুরনো কাঠ, ঘাম আর মাটি মিশ্রিত গন্ধ, যা শহরে নাকে একেবারে অচেনা নয়, কিন্তু আশঙ্কাজনক। পরন্ত বিকেলে গ্রামের মোড়ের চায়ের দোকানে চা খেতে খেতে নীলাদ্রি তার সাংবাদিকতার পরিচয় দিলেন এবং জানালেন তিনি এই এলাকার ফোকলোর নিয়ে রিপোর্ট করতে এসেছেন। দোকানের মালিক, মধ্যবয়সী এক লোক, মাথা নাড়লেন ধীরে, বললেন, আপনারা শহরের লোকেরা গল্প খোঁজেন, আমরা এখানে গল্প বাঁচিয়ে চলি। ওই বটগাছটার গল্প শুধু কথা না, ওটা অভিজ্ঞতা। নীলাদ্রির মাথা ঘুরিয়ে দেখলেন দোকানের ঠিক সামনেই যে চওড়া মাঠটা, তার ঠিক শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই বটগাছ। আশেপাশে খোলা জায়গা, কিন্তু কেউ বসে নেই, খেলছে না, এমনকি ছায়াতেও পা রাখছে না কেউ। যেন গাছের নিচের মাটি অন্যরকম, নিষিদ্ধ, অথবা হয়তো জীবন্ত। তিনি দোকানদারকে জিজ্ঞাসা করলেন, আপনারা ভয় পান? লোকটা চুপ করে রইল। একটু পরে আস্তে করে বলল, ভয় না, শ্রদ্ধা। আপনি যখন ওই গাছের নিচে দাঁড়াবেন, তখন যদি কিছু শোনেন, উত্তর দেবেন না, কোনো প্রশ্ন করবেন না, শুধু মাথা নিচু করে থাকবেন। যারা কিছু শোনেনি তাদের বিশ্বাস করার দরকার নেই, কিন্তু যারা শুনেছে তাদের মুখ আপনি খুলিয়ে উঠতে পারবেন না। নীলাদ্রি হেসে বললেন, আপনারাও বিশ্বাস করেন যে পাখি আত্মা বহন করে? লোকটা এবার চোখে চোখ রেখে বলল, না, আমরা বিশ্বাস করি না, আমরা জানি। সেই রাতেই হোমস্টে ধরনের একটা কুঁড়ে ঘরে থাকার বন্দোবস্ত হয়েছিল। কাঠের মেঝে, খড়ের ছাউনি, জানালায় পর্দা নেই, শুধু মশারির ভেতরে একটা খাট। বাড়ির গিন্নি, শান্ত গলার এক নারী, খাবার দিয়ে বললেন, খাওয়া শেষ হলে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়বেন, অযথা বারান্দায় গিয়ে দাঁড়াবেন না, বিশেষ করে রাত 12টার পরে। নীলাদ্রি শুধু মাথা নাড়লেন, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে একটা কৌতূহল জমে উঠেছিল ধীরে ধীরে। যেহেতু তিনি একজন সাংবাদিক, পেশাদারভাবে সত্য আর অর্ধসত্যের মাঝে পার্থক্য খোঁজা তার অভ্যাস। কিন্তু এই জায়গায় সত্যকে কেউ প্রমাণ করে না, শুধু অনুভব করে। রাতে খাওয়ার পর তিনি বাইরে বারান্দায় গিয়ে বসলেন। আকাশে তারা নেই, কুয়াশার পর্দা ঘিরে রেখেছে চারিদিক, কিন্তু দূরে অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে সেই গাছের ছায়া, অস্বাভাবিকভাবে স্থির, যেন গাছটা নিঃশ্বাস নেয় না, শুধু দাঁড়িয়ে থাকে। ঠিক তখন এক ঝাপটানো আওয়াজ, গাছের ডালে কিছু একটা নামলো, যেন পাখি। এত রাতে? তিনি উঠে দাঁড়ালেন, চোখ কুঁচকে তাকালেন গাছের দিকে। মনে হলো ডালে সত্যি কিছু একটা বসে আছে, একটা গা ঢাকা রঙের ছায়া। পাখি বলেই ধরে নিলেন। তিনি গাছের কাছে গেলেন, আর ঠিক তখনই বাতাস থেমে গেল, যেন প্রকৃতি নিজেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। আর সেই নিস্তব্ধতার মধ্যে ভেসে হলো একটা শব্দ, একটা কণ্ঠস্বর, নীলু। শব্দটা এত নরম, এত চেনা, এত অন্তরঙ্গ ছিল যে নীলাদ্রির হাঁটুতে কাঁপুনি চলে এলো। এটা ছিল তার বাবার কণ্ঠ, যে ডাক তিনি ছোটবেলা থেকে শুনে এসেছেন, যে ডাক বহু বছর আগে চিরতরে থেমে গিয়েছিল হাসপাতালের বিছানায়। তিনি
সামনে এগোতে পারেননি। পেছনে তাকালেন, কেউ নেই। আবার শুনলেন, নীলু, শোন। এবার স্পষ্ট, নির্দিষ্ট কণ্ঠের ভিতর ছিল এক ধরনের আবেগ, যা কারো পক্ষেই নকল করা সম্ভব নয়। নীলাদ্রির গলা শুকিয়ে এলো, তার চোখ ভিজে গেল। গাছের নিচে কেউ ছিল না, কেবল সেই ছায়া আর একটা পাখি যেটা কথা বলে। এখন আর এই গল্প শুধুই সাংবাদিকতার বিষয় নয়, এটা এখন তার ব্যক্তিগত অভিজ্ঞতা। রাত প্রায় 2টো, হাওয়ার ধারা ভারী হয়ে এসেছে। দূরের বাঁশঝাড়ে হালকা দুলুনি, কিন্তু দেওয়ালডাঙ্গার সেই বটগাছ এখনো নিস্তব্ধ দাঁড়িয়ে, তার ডালপালা ছড়িয়ে রয়েছে আকাশের দিকে, যেন কারো অপেক্ষায়। নীলাদ্রি চুপ করে দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়েছিলেন। শব্দটা আর একবারও হয়নি, কিন্তু হৃদয়ের ভিতর সেই ডাক, নীলু, এখনো প্রতিধ্বনিত হচ্ছে। কত বছর হলো এই ডাক তিনি শুনে ওঠেননি। মনে পড়ে শেষবার তিনি বাবার সঙ্গে বসেছিলেন হাসপাতালের বারান্দায়। অসুস্থতা তার বাবার শরীরে গায়ে ক্লান্তির ছায়া ফেলেছিল, কিন্তু কণ্ঠে ছিল সেই পুরনো স্নেহ। শোনো নীলু, তোমার কাজটা ভালো করছো, কিন্তু মাঝে মাঝে থেমে দেখো। সব সত্য রিপোর্টে ধরা পড়ে না, কিছু সত্য শুধু অনুভবে থাকে। সে সময় কথাটা গুরুত্ব পায়নি, কিন্তু আজ এই অজগ্রামে এসে এই কথাগুলোই ফিরে ফিরে আসছে তার মনে। নীলাদ্রি ধীরে ধীরে গাছের দিকে এগোলেন। পায়ের নিচে শুকনো পাতা, গাছটা যেন বিশাল ছায়ার মতো ঢেকে রাখছে তার ওপর। চারপাশ হঠাৎ অনেক ঠান্ডা লাগতে শুরু করলো। তিনি বসলেন গাছের শিকড়ের পাশে, ঠিক যেখানে কিশোর ছেলেটা বসেছিল। পাখিটা বসে, আর তখনই ফের শুরু হলো সেই শব্দ, হালকা ডানার ঝাপটানি, পাতার মধ্যে সরে যাওয়া হাওয়ার সুরের মতো। কিন্তু এবার সেই সঙ্গে এলো ভিন্ন কিছু, চেনা কণ্ঠস্বরের টুকরো। তোর লেখাগুলো পড়ে গর্ব হয়। তোর মায়ের সঙ্গে সময় কাটানোটা কমিয়ে দিয়েছিস। তুই আসলে একলা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না। নীলাদ্রি স্তব্ধ। এই কথাগুলো কেউ জানে না, এই কথা কেউ কখনো তাকে বলেনি। শুধু তার বাবা বলতেন তখন, যখন রাত করে বাড়ি ফিরতেন, বা ফোন না ধরার জন্য মা রাগ করতেন। কিন্তু এই গ্রামের কেউ জানবে কিভাবে? বাবা, এটা আপনি তো? এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর সেই ছায়ার ভেতর থেকে ভেসে এলো একটা শব্দ, হুম। এবার আর সন্দেহ নেই, কণ্ঠস্বর নয়, উপস্থিতি। সে যেন কণ্ঠের বাইরেও অস্তিত্ব রাখে। এক অদ্ভুত ভার ছড়িয়ে পড়ল গাছের চারপাশে, যেন বাতাস মোটা হয়ে গেল, শব্দ থেমে গেল। নীলাদ্রির গলা জড়িয়ে এলো, আপনি কি এখানে আছেন? কেন? উত্তর এলো না, শুধু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ। তারপর পেছন থেকে হালকা শব্দে ভেসে এলো একটা গানের কলি, ওরে গাছের নিচে যে পাখি বসে, সে কি আর পাখি থাকে? সে তো কারো মন। বাবার কণ্ঠেই গাওয়া। এই গানটা তার বাবা গাইতেন তাকে ঘুম পাড়াতে, যখন তিনি ছোট ছিলেন। এখন এই অন্ধকার, এই নির্জনতা, এই বটগাছের ছায়া, সব মিলিয়ে তার চোখ ছলছল করে উঠল। তবে ভয় পাচ্ছিলেন না তিনি, বরং এক অদ্ভুত তৃপ্তি, যেন অনেক দিন পর কোনো না বলা কথার উত্তর মিলেছে। যে কথার কোনো যুক্তি নেই, কিন্তু যার অর্থ আছে। তিনি আর কথা বলেননি, শুধু বসেছিলেন পেছনে মাথা ঠেকিয়ে,
গাছের শিকড়ে। সময় থেমে গিয়েছিল, কিন্তু সেই রাতটা এখানেই শেষ হয়নি। রাতের নীরবতা যেন ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছিল বটগাছের গায়ে। শিকড় বেয়ে উঠে আসা ঠান্ডা সেই শীতলতার মতো, যা শুধু ত্বকে নয়, আত্মার ভেতর পর্যন্ত ঢুকে যায়। নীলাদ্রি চুপচাপ বসেছিলেন গাছের ঘন ছায়ার নিচে, চোখ খোলা রেখে অন্ধকারের ভেতরে তাকিয়ে। বারবার মনে হচ্ছিল, এই যে বাতাসে ভেসে আসা কণ্ঠস্বর, এটা কি সত্যি, নাকি তার ক্লান্ত মন ভুল শুনছে? কিন্তু সেই কণ্ঠ, সেই ডাক, সেই গান, সবই ছিল এত জীবন্ত, এত স্পষ্ট, যেন সময়ের বেড়া ভেঙে অতীত হেঁটে চলে এসেছে বর্তমানে। একটুও অস্পষ্ট নয়, বরং ভয়ঙ্করভাবে চেনা। হঠাৎ করে একটা হাওয়া এলো, তাতে গাছের পাতা কেঁপে উঠল, আর গাছের এক শিকড়ের ফাঁক দিয়ে যেন হালকা একটা আলো বেরিয়ে এলো। কোনো আলো নয়, যেন মৃদু জ্যোৎস্নার মতো, কিন্তু আকারহীন নয়, তা যেন এক অনুজ্জ্বল ছায়া। ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। নীলাদ্রি চোখ চেয়ে রইলেন, না সরিয়ে। আর তখনই তিনি দেখলেন সেই ছায়ার মধ্যে একটা অবয়ব, চেনা, আপন, যেন বাবার মুখ। কিন্তু অবয়বটা মানুষের মতো নয়। গঠনের মধ্যে ছিল ভাঙা ভাঙা রশ্মির রেখা, অনেকটা ভেসে থাকা জলের কুয়াশার মতো। সেই অবয়ব মুখে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল নীলাদ্রির দিকে। আর তখনই যেন তার ভেতরের কোণে লুকিয়ে রাখা দুঃখ, অনুশোচনা আর অপরাধবোধ বেরিয়ে এলো। তিনি বাবার মৃত্যুর সময় পাশে ছিলেন না, শেষবারের মতো হাত ধরতে পারেননি। ব্যস্ত ছিলেন রিপোর্টিংয়ে, ফোন বন্ধ ছিল, আর হাসপাতালের ডাকটা তিনি ফিরিয়ে দিতে পারেননি। এই গাছের নিচে বসে তার মনে হলো, এই জায়গাটা কেবল গল্পে নয়, বাস্তবেও এক প্রকার দরজা, এক অদৃশ্য সীমান্ত, যেখানে সময় থেমে থাকে আর মৃতেরা কথা বলে। হয়তো সবসময় না, শুধু তখনই যখন কেউ প্রস্তুত থাকে শোনার জন্য। ঠিক তখনই পেছন থেকে কারো পায়ের শব্দ। তিনি চমকে ফিরে তাকালেন। চায়ের দোকানদার লোকটা দাঁড়িয়ে, হাতে একটা লণ্ঠন। সে নিচু গলায় বলল, আপনার কণ্ঠে কান্না ছিল, আপনি কি শুনলেন? নীলাদ্রি থমকে গেলেন, বললেন, আমার বাবার গলা। লোকটা কোনো বিস্ময় প্রকাশ করল না, বরং শান্ত গলায় বলল, তাহলে আপনি সৌভাগ্যবান। অনেকে সারা জীবন বসে থাকে এখানে, কোনো ডাকে সাড়া পায় না। ও পাখিটা শুধু তখনই ডাকে যখন কেউ তার মনের মধ্যে জায়গা করে নেয়। আপনি বাবাকে এখনো ভুলে যাননি, তিনি সেটাই দেখতে এসেছেন। নীলাদ্রি জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো শুনেছেন? লোকটা ম্লান হাসি দিয়ে বলল, আমি আমার মেয়ের গলা শুনেছিলাম একবার, খুব ছোট ছিল, চলে গিয়েছিল জলে ডুবে। তখন বুঝেছিলাম, মানুষ যত দূরই থাকুক, যদি ভালোবাসা থাকে, তার সুর কোনো না কোনো ডালে বসে থেকে যাবে। তারা দুজনে আবার বটগাছটার দিকে তাকালেন। এখন সেখানে কেউ নেই, পাখিও নয়, আলোও নয়, শুধু গাছ আর তার দীর্ঘ ছায়া। নীলাদ্রির মনে হলো, পৃথিবীতে যত বড় শহরই হোক না কেন, কিছু সত্যি এই গ্রামের ভেতরেই বাস করে। শহরের মানুষেরা হয়তো যুক্তি খোঁজে, প্রমাণ চায়, কিন্তু গ্রামের মাটি, গাছ, বাতাস, তারা বিশ্বাস করে হৃদয়ের ভাষা। তখন থেকেই সেই রাত তার কাছে একটা চিরস্থায়ী চিহ্ন হয়ে থাকলো। এই গাছ, এই পাখি আর এই ডাক, সবই যেন তাকে বলে গেল, তুমি এখনো শুনতে পাও, মানে তুমি এখনো হারাওনি। সে রাতে আর
ঘুম আসেনি, কিন্তু দরকারও হয়নি। পরদিন সকালবেলা কুয়াশার চাদর সরতে না সরতেই নীলাদ্রি নোটপ্যাড হাতে বেরিয়ে পড়লেন। চোখে ঘুমের ছাপ থাকলেও মন ছিল জেগে, অতিমাত্রায় সজাগ। আগের রাতের অভিজ্ঞতা তাকে নাড়া দিয়েছে গভীরভাবে। আর এবার তিনি জানতেন এই গাছ, এই জায়গা, এই গ্রাম সব কিছুকে বুঝতে গেলে শুধু শোনা নয়, জানতে হবে, খুঁজতে হবে। চায়ের দোকানদার লোকটার দেওয়া একটা কথা তার মাথায় বাজছিল বারবার। অনেকে বসে থাকে, কিন্তু সবাই শুনতে পায় না। তিনি প্রথম গেলেন গ্রামের প্রাইমারি স্কুলে। সেখানে হেডমাস্টার শঙ্করবাবু, বয়স 60-এর কাছাকাছি, দু চোখে চশমা আর মুখে সদাহাস্য এক ছাপ। বেশ আগ্রহ নিয়ে বললেন, বটগাছের গল্প? আরে সেটা তো দেওয়ালডাঙ্গার চিহ্ন। ওটা না থাকলে যেন গ্রামটাই থাকতো না। আমি ছোটবেলায় শুনতাম গাছটার নিচে নাকি কখনো ফুল ফোটে না, কিন্তু যদি কারো গভীর স্মৃতি থাকে ওটা শোনে। নীলাদ্রি প্রশ্ন করলেন, আপনি কখনো কিছু শুনেছেন? শঙ্করবাবু থমকালেন, তারপর হালকা গলায় বললেন, হ্যাঁ, একবার। আমার দিদি মারা যাওয়ার বছরখানেক পর, আমি তখন 12 কি 13। একদিন স্কুল পালিয়ে বটগাছের নিচে গিয়ে বসেছিলাম। হঠাৎ একটা ডাক শুনলাম, শঙ্কু, বইটা নিয়ে এলি? ওই নামটা কেবল দিদি ডাকত, কেউ জানতো না। তারপর আমি কেঁদে ফেলেছিলাম। আর পরদিন গাছের নিচে একটা শুকনো লাল পলাশ পড়েছিল। এই শীতে পলাশ কেমন করে এলো আজও জানি না। এই গল্প শুনে নীলাদ্রির ভিতরে কাঁপুনি জেগে উঠল। শুধু তিনি নন, এই গ্রামে অনেকেই শুনেছে, অনুভব করেছে, কিন্তু কেউ গলা তুলে বলেনি। কারণ এই অভিজ্ঞতা ভাগ করার নয়, এই একান্তভাবে ব্যক্তিগত। গ্রামটা হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন একটা ছোট্ট পুকুর ঘাটে, যেখানে দুই বৃদ্ধ বসে ধূপ দিচ্ছিলেন জলের ধারে। তাদের একজন নাম ব্রজেন কাকা, বয়স 80-র কাছাকাছি। তিনি গাছের প্রসঙ্গে বললেন, ওটা আগে শ্মশানের গাছ ছিল। গ্রামে প্লেগ হতো, তখন অনেক লাশ একসাথে পোড়ানো হতো। তখন থেকেই গাছটা নাকি আত্মার আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে। লোকজন বলতো মৃত আত্মারা সেই গাছের ছায়ায় আশ্রয় নেয় আর পাখির রূপে রয়ে যায়। কখনো যদি কোনো আত্মা কিছু বলতে না পেরে মরে, তারা অপেক্ষা করে কেউ যদি তাদের কথা শোনে, তবে সে পাখি হয়ে ডাকে। সে ডাক কেবল প্রিয় মানুষজনের কাছেই পৌঁছায়। নীলাদ্রির শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা বয়ে গেল। তবে এবার আর ভয় নয়, এটা ছিল এক প্রকার সংযোগের আবেগ, যেটা সে সাংবাদিক জীবনে কখনো পায়নি। সব রিপোর্টে সত্য লিখেছেন, কিন্তু কোনোদিন এমন অনুভূত সত্যের মুখোমুখি হননি, যা মানুষের অভিজ্ঞতার বাইরে থেকেও বাস্তব। তিনি নোট নিতে নিতে লক্ষ্য করলেন, এই গাছটার সাথে জড়িয়ে আছে একটা জ্যোতির্ময় গাথা। এটা কেবল লোককথা নয়, এটা সময়ের মাটিতে রোপিত বিশ্বাস। প্রতিটি প্রজন্ম কিছু না কিছু শুনেছে, দেখেছে, অনুভব করেছে, আর তাও লিপিবদ্ধ হয়নি কোথাও, শুধু বেঁচে থেকেছে মুখে মুখে, পাখির ডানায়। নীলাদ্রির মনে হলো, এই গল্পটা যদি লেখেন, তাহলে সেটার মধ্যে থাকতে হবে হাওয়ার গন্ধ, পাতার কাঁপুনি, আর সেই প্রথম শব্দ নীলু, যা কেউ শুনতে পায় না, শুধু হৃদয়ে বেজে ওঠে। সন্ধে নামতে নামতে তিনি আবার ফিরলেন সেই গাছটার কাছে। এবার গায়ে কাঁপুনি নেই,
মনটা শান্ত। তার হাতে ক্যামেরা নেই, রেকর্ডারও নয়, শুধু একটা পুরনো রেডিও, যেটা বাবা রেখে গিয়েছিলেন। তিনি সেটি চালু করলেন এবং বসে পড়লেন গাছটার নিচে। তবে এবার শুনতে চাওয়া নয়, শুনতে দেওয়া। কিন্তু ঠিক তখন আকাশে একটা ছায়া নামলো। কেউ যেন ডাল বেয়ে নিচে নামছে। বটগাছটার নিচে বসে নীলাদ্রি রেডিওটা চালু করলেন। বাবার পুরনো ঘরে রেডিও, যেটায় সবসময় ধ্বনির ভেতরেও একটা আত্মিক শব্দ ছিল। যেমনটা ছোটবেলায় তিনি শুনতেন, স্ট্যাটিক আওয়াজের মাঝে মাঝে ভেসে আসছিল এক অজানা সুর, পুরনো দিনের গান। কণ্ঠটা যেন আশ্চর্য রকম শান্ত আর গাঢ়, ঠিক বাবার পছন্দের গানগুলোর মতো। হঠাৎ করে নীলাদ্রির মনে হলো, এই রেডিওটাও হয়তো কোনো একটা পথ, কোনো আত্মিক দরজা, যার মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের খোঁজ মেলে। তার চারপাশ নিস্তব্ধ, গাছের পাতা নড়ছে না, হাওয়া থেমে গেছে, যেন প্রকৃতিও অপেক্ষা করছে রেডিওর শব্দ স্তব্ধ হলো। আর তখনই ফের সেই ছায়া, একটা ঘন রঙের অবয়ব ডাল থেকে ধীরে ধীরে নামছে। কিন্তু এবার সেটা পাখির আকৃতি নয়, বরং মানুষের মতো গড়ন, মাথা নিচু, হাত দুটো শরীরের দুপাশে, আর মুখ দেখা যাচ্ছে না। নীলাদ্রি বিশ্বাস করে তাকিয়ে আছেন। মনে হচ্ছিল সময়ের পর্দা ছিঁড়ে তিনি কোনো অন্য দিকে তাকাচ্ছেন, যেখানে মৃতেরা কেবল স্মৃতি নয়, সত্তা হয়ে বেঁচে থাকে। ছায়াটা গাছের শিকড় ছুঁয়ে দাঁড়িয়ে রইল। তারপর হালকা কাঁপা গলায় বলল, তুই জানতিস আমি গান গাইতাম? নীলাদ্রির বুক কেঁপে উঠল। এ তো তার বাবার কণ্ঠ। তবে এবার তো নিছক উচ্চারণ নয়, কণ্ঠের ভেতর ছিল আবেগ, অভিমান, এমনকি আনন্দের টুকরো। তিনি ঠোঁট নেড়ে বললেন, জানতাম না, কখনো বলেননি আপনি। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের নিচে মাটি সরে না, কেবল আলোটা নড়ে। মৃদু নীলাভ একটা জ্যোতি ঘিরে থাকে সেই অবয়বকে। কণ্ঠ আবার বলল, তোর দাদু শুনতে দিত না, বলতো গান মানে অপচয়। আমি রাতে চুপি চুপি গাইতাম, রেডিওর সঙ্গে গলা মিলিয়ে। তোকে ঘুম পাড়াতাম গান গেয়ে, মনে আছে? নীলাদ্রির চোখ ভিজে উঠল। মনে পড়ে গেল অনেক বছর আগের এক রাত, গায়ে জ্বর জড়ানো শরীরে বিছানায় শুয়ে শুয়ে যখন বাবার কোল ঘেঁষেছিলেন, তখন মৃদু কণ্ঠে একটা গান শুনেছিলেন। তখন তিনি জানতেন না যে ওটা বাবার গলা, ভাবতেন রেডিও চলছে। তুমি কি এখনো সেই গাছের নিচেই আছো? ছায়াটা বলল, না রে, আমি থাকি না। মাঝে মাঝে যাদের মন খোলা থাকে, যাদের বুকে অভিমান জমে থাকে, তাদের খুঁজতে আসি কারণ তোর মতো কেউ কেউ এখনো শোনে। আপনি কি আমার জন্য এসেছেন? একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস। তারপর উত্তর এলো, তুই কখনো আমাকে ঠিক করে বিদায় জানাসনি। হাসপাতালে যখন গেলি না, আমি জানতাম তুই পেরেছিস না আসতে। আমি রাগ করিনি, শুধু চেয়েছিলাম একবার তুই ফিরে তাকাস, মনে করিস আমাকে একটু সময় দেওয়া বাকি ছিল। এইবার আর চোখের জল আটকানো গেল না। নীলাদ্রি নিচু হয়ে গাছের শিকড়ে মাথা ঠেকালেন। গাছের গায়ে যেন কাঁপনির মতো একটা কম্পন অনুভূত হলো, হালকা কিন্তু দৃঢ়, যেন কেউ তার মাথার উপরে হাত রাখল। এই পুরো সময়টা যেন একটা সময়ের বাইরে তৈরি হওয়া মুহূর্ত। কোনো ঘড়ি নেই, কোনো ক্যালেন্ডার নেই, কেবল হৃদয়ের স্পন্দন আর চোখের জল। তখন গাছের ওপরে বসে থাকা সেই পাখিটার ডাক শোনা গেল, একটা সরু দীর্ঘ সুরেলা সাঁই করে বয়ে যাওয়া আওয়াজ, যা রাতের ভিতর
কাঁপুনি তোলে, আর সেই ডাকে যেন কোনো একটা অর্থ ছিল, যেন বলা হচ্ছিল শেষ কথাটা বলা হয়ে গেল। নীলাদ্রি আবার মুখ তুললেন। এবার গাছের নিচে আর কেউ নেই, ছায়া মিলিয়ে গেছে বাতাসে। রেডিওটা আবার চালু হয়েছে নিজে থেকেই, কিন্তু এইবার সেটা বাজাচ্ছে সেই গান যেটা বাবার গলায় তিনি শোনেননি কখনো, কিন্তু বুঝে গেছেন এবার। ওরে গাছের নিচে যে পাখি বসে সে তো কারো মন। সেই গানের মাঝখানে বসে থাকা নীলাদ্রির মুখে আর কোনো প্রশ্ন নেই, শুধু একটাই অনুভব, সব কথা কানে শুনতে হয় না, কিছু কথা শুধু হৃদয়ে এসে পাখি হয়ে বসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে নীলাদ্রি অনুভব করলেন তার ভিতরের ভারটা যেন কিছুটা হালকা হয়ে গেছে, কিন্তু সেই হালকা ভাবের মধ্যে ছিল এক নতুন রকম চুম্বক টান, একটা তীব্র কৌতূহল, যেটা শুধু অনুভব নয়, তথ্যের খোঁজে ছুটছে। তিনি এবার সিদ্ধান্ত নিলেন গাছটার অতীত, তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো, আর সেই পাখির উৎস কোথা থেকে, সেটা অনুসন্ধান করবেন। হোমস্টের উঠোনে বসে তিনি চায়ের কাপে হাত নিয়ে মালকিনকে জিজ্ঞাসা করলেন, এই গাছটা কবে থেকে আছে জানেন? মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার শ্বশুর বলতেন তার বাবার জন্মের আগেই ছিল, মানে ধরে নিতে পারেন 150 বছরের বেশি। কিন্তু এই গাছটা আসলে আগের গ্রামটার শেষ স্মৃতি। আগের গ্রাম? হ্যাঁ, এখানে আগে একটা ছোট গ্রাম ছিল, নাম ছিল বসন্তপুর। সেটা প্রায় 100 বছর আগে প্লেগে ভেসে যায়, গ্রাম ফাঁকা হয়ে যায়, কেউ আর ফেরে না, শুধু এই গাছটা থেকে যায়। লোকেরা ভয় পেয়ে এড়িয়ে চলত, কারণ যারা মরত তাদের একাধিককে এখানেই এই গাছের নিচে দাহ করা হয়েছিল। নীলাদ্রির চোখে যেন একরকম ঝাপসা হয়ে উঠল। শতবর্ষ আগে দাহ করা অজস্র দেহ, তাদের বেদনা, মৃত্যুর অব্যক্ত আরতি এই গাছের ছায়ায় জমে থাকলে সেটা কি প্রকৃতির মধ্যেই এক ধরনের স্মৃতির কোষ হয়ে দাঁড়িয়ে যায় না? তবে এই পাখির ব্যাপারটা কোথা থেকে এলো? মহিলা হেসে বললেন, এটা তো নতুন নয় বাবু, আমাদের দাদিরা বলতো কিছু পাখি আছে যারা আসলে আত্মা। তারা কোথাও কোথাও গাছ বেছে নেয়, আশ্রয় নেয়, আর এই গাছ বেছে নিয়েছে মন বোঝার জন্য। মানে কেউ যদি কাউকে হারিয়ে কষ্ট পায়, যদি তার মনে অপরাধ বোধ থাকে, তাহলে সেই গাছ তাকে ডাক দেয় এবং তার প্রিয় মৃতজনের কণ্ঠে বলে ফেলে না বলা কথাগুলো। নীলাদ্রি চুপ করে গেলেন। এই যে ডাক পাওয়া, এটা কেবল মৃত্যু বা জীবন নিয়ে নয়, এটা বোঝার জায়গা, ক্ষমার জায়গা, বিদায়ের জায়গা। সেদিন দুপুরে তিনি আবার গিয়েছিলেন গ্রাম পঞ্চায়েত অফিসে। পুনর রেকর্ড খুঁজে পেতে অনেক সময় লেগেছিল, কিন্তু শেষমেশ একটা রিপোর্ট পেয়েছিলেন। 1904 সালে বসন্তপুর গ্রামে একসঙ্গে 31টি মৃত্যু হয় প্লেগে। সরকারি নির্দেশে গাছের নিচে সমাহিত করা হয়। গাছের নিচে মানে সেই বটগাছের নিচেই? হৃদয়ে কাঁপুনি উঠল। এতগুলো মৃত্যু একসাথে, অব্যক্ত বেদনার ভার নিয়ে তাদের আত্মা ছুটে বেড়াতো, আর হয়তো সেই আকুলতাই একদিন রূপ নেয় পাখির কণ্ঠে। যারা ভালোবাসা খুঁজতে আসে তাদের হৃদয় ছুঁয়ে দিয়ে বলে ওঠে, আমরা এখনো আছি, আমরা শুনি, বলো তুমি কি বলবে। নীলাদ্রির মনে পড়ে গেল শুধু তিনি নন, গ্রামের হেডমাস্টার, দোকানদার, বৃদ্ধ ব্রজেন কাকা, সবাই কেউ না কেউ এই গাছের নিচে এমন কিছু শুনেছেন যা বাস্তবের বাইরে, অথচ মনের গভীর সত্য। সন্ধ্যায় আবার তিনি গাছটার নিচে বসলেন,
আজ আর কোনো ভয় ছিল না। হাতে একটা চিঠি, যেটা লিখেছিলেন বাবাকে, কিন্তু কোনোদিন ডাকেনি। চিঠিটা তিনি আস্তে করে শিকড়ের গায়ে রেখে দিলেন। এবার কিছু শোনা গেল না, কোনো কণ্ঠস্বর, কোনো পাখির ডানার শব্দও না, শুধু হাওয়া বইছে। কিন্তু সেই হাওয়ায় একটা ছুঁয়ে যাওয়ার স্পর্শ ছিল, যেন কেউ কানে কানে বলল, এবার তুই ঠিক করলি নীলু। গাছের পাতা হালকা করে দুলে উঠল, আর ঠিক সেই সময় আকাশে উড়ে গেল একটা পাখি। তার গায়ে অদ্ভুত এক রং, চোখে যেন জল ঝলমল করছে। সেটা গাছের শীর্ষজালে গিয়ে বসে রইল। নীলাদ্রি তাকিয়ে থাকলেন, চোখে বিস্ময় নয়, তৃপ্তি। এই গাছ, এই পাখি, এই ডাক এখন শুধুই গল্প নয়, এখন এটি তার নিজের অভিজ্ঞতা। পরদিন সকালটা একটু ভিন্ন রকম ছিল। আকাশ মেঘলা, পাহাড়ি হাওয়ার শিরশিরে ঠান্ডা, আর নীলাদ্রির মাথায় শুধু একটা চিন্তা ঘুরছে, গানের উৎসটা কোথা থেকে এলো, যেটা পাখিটার মুখে বারবার শোনা যাচ্ছে, বা বাবার আত্মিক কণ্ঠে ভেসে এলো। চা খেতে খেতে তিনি হোমস্টের মালকিনকে প্রশ্ন করলেন, এই গাছের সঙ্গে কোনো গান জড়িয়ে আছে কি? মালকিন একটু চমকে গেলেন, তারপর আলতো করে বললেন, আছে বাবু, তবে ওই গান কেউ গায় না। শুনেছি একসময় এই গাছের ছাওয়ায় বসে একটি মেয়ে প্রতিদিন গান গাইত, একটাই গান। তারপর হঠাৎ করে সে হারিয়ে যায়, কেউ জানে না কি হলো। গাছটা সেই থেকে চুপ হয়ে আছে। নীলাদ্রির মনের ভেতর কাঁপুনি উঠল। কে ছিল সেই মেয়ে? কেন গাইত? হারিয়ে গেল মানে? এই প্রশ্নের উত্তর পেতে তিনি গেলেন গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষ, প্রাক্তন গ্রাম প্রধান নবীনচন্দ্র পাল। বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। তার চোখে সময়ের ধুলোমাখা স্মৃতির পর্দা। আপনি কি জানেন গাছটার সাথে কোনো গানের সম্পর্ক ছিল? নীলাদ্রি জিজ্ঞেস করতে বৃদ্ধ থেমে গেলেন, মুখে নেমে এলো স্তব্ধতা। তারপর আস্তে বললেন, জানতাম। তার নাম ছিল চাঁদনি। বয়স 20 হবে, লম্বা চুল, গলায় দড়ি দিয়ে বাঁধা একখানা বাঁশি ঝুলত। প্রতিদিন সন্ধেবেলা ওই গাছের নিচে বসে গান গাইত। পাখিরা ঘিরে বসত, গ্রামের ছোটরাও আসতো। কেউ জানতো না সে কোথা থেকে এসেছে। কেউ বলতো সে পাগল, কেউ বলতো অসাধারণ শিল্পী। নীলাদ্রি অন্যমনস্ক হয়ে বললেন, তারপর একদিন এক রাতে প্লেগে আক্রান্ত এক মৃতদেহ গ্রামবাসীরা গাছের নিচে দাহ করতে নিয়ে আসে, আর দেখলো চাঁদনি শুয়ে আছে শিকড়ের পাশে, মৃত। অথচ তার শরীরে প্লেগের কোনো লক্ষণ নেই। গলার দড়িটা খোলা, পাশে পড়ে আছে বাঁশের টুকরো। কেউ জানে না সে কিভাবে মরল। কেউ কি তাকে খুন করেছিল, নাকি সে নিজের ইচ্ছায়? কিন্তু তার গান? নবীনচন্দ্র মৃদু গলায় বললেন, সেই দিন থেকেই পাখির ডাকটা বদলে যায়। আর তারপর যখনই কেউ গাছের নিচে কারো প্রিয়জনকে মনে করে কাঁদে, সেই ডাক ভেসে ওঠে ঠিক চাঁদনির সুরে। নীলাদ্রির শরীরটা ঠান্ডা হয়ে গেল। মানে সেই পাখি শুধু আত্মার বাহক নয়, সে চাঁদনির আত্মাও বহন করে, যে নিজে হয়তো কারো জন্য অপেক্ষায় ছিল, কোনো না বলা কথার ভার নিয়ে গাছের নিচে বসে থাকত। আর আজ যারা সেই ব্যথা বোঝে, অনুভব করে, তাদের হৃদয়েই সেই সুর ফিরে আসে। তিনি গভীর চিন্তায় চলে গেলেন। চাঁদনির গান কি বাবার আত্মাকে ডেকে এনেছিল, নাকি সেই গানেই বন্দি আছে সমস্ত না বলা কথা, ক্ষমার আকুতি, ভালোবাসার ডানা? সেই বিকেলে আবার তিনি গিয়েছিলেন গাছের নিচে। এবার হাতে কিছু নয়, মুখে একটা সুর, বাবার গলায় শোনা সেই গানটাই। ওরে, গাছের নিচে যে পাখি বসে, সে কি আর পাখি থাকে?
ডাল থেকে তখন সত্যি একটা পাখি নামলো, একদম শান্তভাবে। তার চোখে ভয় নেই, উড়ে গেল না, শুধু বসে রইল গাছের একটা নিচু ডালে। মনে হলো সে শুনছে। আর তখনই বাতাসে কেমন যেন গানের সুর মিলিয়ে গেল। নীলাদ্রির কণ্ঠে, বাতাসে, পাতায় পাতায়। সে মুহূর্ত তার মনে হলো তিনিও এই গাছের একজন হয়ে গেছেন। এখন তিনি আর সাংবাদিক নন, এখন তিনি একজন শ্রোতা, একজন বাহক, যিনি বুঝেছেন সব কণ্ঠস্বর রিপোর্ট হয় না, কিছু কণ্ঠস্বর শুধু হৃদয়ে বাজে আর পাখির রূপে ফিরে আসে বারবার। সন্ধ্যের আকাশ ধীরে ধীরে গাঢ় নীল থেকে কালচে হয়ে উঠছে। গ্রামে আলো বলতে কেবল জোনাকির দ্যুতি আর কিছু বাড়ির উনুনের হালকা আগুন। কিন্তু নীলাদ্রির চোখে যেন পৃথিবীর সব আলো এখন জ্বলছে সেই গাছের নিচে, যেখানে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে, মৃত্যুও যেন কেবল এক রূপান্তর মাত্র। তিনি আরেকবার পেছনে তাকালেন। বটগাছটা যেমন দাঁড়িয়ে আছে স্থির নিশ্চুপ, তেমনি যেন হাজারো কণ্ঠস্বর জমা রেখে দিয়েছে তার গুঁড়ির ভিতর, পাতার ফাঁকে, শিকড়ের ভাঁজে। যেসব কথা বলা হয়নি, যেসব সম্পর্ক থেমে গেছে হঠাৎ, অথবা যাদের মৃত্যু হয়েছিল একরাশ অভিমান নিয়ে, তাদের ভেতরের ছায়া হয়তো এই গাছের ছায়ার সঙ্গে মিশে এক হয়ে গেছে। হোমস্টের ঘরে ফিরে তিনি একটা চিঠি লিখতে বসলেন, নিজের জন্য, বাবার জন্য, আর সেই অদেখা পাখির জন্য। এই চিঠিটা কোনো পত্রিকা অফিসে পাঠাবেন না, এই চিঠির কোনো ঠিকানাও নেই। তিনি শুধু লিখলেন, আমি আগেও অনেক মৃত্যুর সংবাদ করেছি, প্লেগ, সড়ক দুর্ঘটনা, পুরনো অপরাধ, কিন্তু কখনো মৃত্যুতে এভাবে জীবনকে আবিষ্কার করিনি। বাবা, তুমি বলেছিলে ভালোবাসা বলা হয় না, বোঝা হয়। আজ আমি বুঝতে শিখেছি। তুমি কিছু বললে না, তবুও আমি সব শুনে ফেলেছি। গাছটা আমাকে শিখিয়েছে পৃথিবীর কিছু কিছু সম্পর্ক সময় ছুঁতে পারে না, তারা শুধু ডাকে। আর কেউ যদি মন থেকে শোনে, সেই ডাকেই উত্তর মেলে। চিঠিটা লিখে তিনি সেটি ছিঁড়ে টুকরো করে গাছের শিকড়ে ছড়িয়ে দিলেন। কোনো দাহ নেই, কোনো প্রদীপ জ্বালানো নেই, তবুও মনে হলো একরকম পূর্ণতা এসে গেছে। 3 দিনের সফর শেষ করে শহরে ফেরার দিন সকালে গাড়িতে ওঠার আগে তিনি শেষবারের মতো তাকালেন গাছটার দিকে। বাতাস ছিল ঠান্ডা, পাতাগুলো কাঁপছিল না, কিন্তু তার মনে হচ্ছিল গাছটা তাকিয়ে আছে একজন পুরনো প্রিয়জনের মতো, যাকে বিদায় বলা যায় না। তার ক্যামেরার ব্যাগটা এখন যেন হালকা, কারণ তিনি জানতেন এবার যা পেয়েছেন তা ক্যামেরায় ধরার নয়, শব্দের লেখার নয়, এটা কেবল অনুভবের, স্মৃতির। ফেরার সময় হোমস্টের মালকিন চুপ করে এসে হাতে একটা জিনিস ধরিয়ে দিলেন, একটা পুরনো বাঁশের টুকরো, রং মলিন হয়ে গেছে, কিন্তু মুখে রাখা যায় এখনো। তিনি বললেন, চাঁদনির ওটাই ছিল, আপনি নিয়ে যান। মনে হয় সে চায় আপনি গানটা নিয়ে যান। নীলাদ্রি বিস্ময়ে তাকিয়ে রইলেন, বাঁশিটা হাতে নিলেন, চোখে জল এসে গেল। গানটা সেই গান যেটা বুকে কাঁপন তোলে, মুখে উচ্চারণ করে না কেউ, কিন্তু পাখির কণ্ঠে বারবার ফিরে আসে। আজ তা হয়তো তার মধ্যেও বাসা বাঁধবে। গ্রামের পথ পেরিয়ে বড় রাস্তায় চলে এলো। পেছনে বটগাছ, পাখি, শিকড় আর কণ্ঠস্বর সব ফিকে হয়ে গেল, কিন্তু তার ভিতরে বাঁচতে থাকলো সেই একটি কথা, ওরে, গাছের নিচে যে পাখি বসে সে আর পাখি থাকে না, সে তো কারো অপেক্ষা। ফেরার পর 3 চারেক নীলাদ্রি কোনো কাজ করতে পারেননি। ডেস্কের উপর রাখা ক্যামেরাটা দেখলেই মনে পড়ছিল সেই গাছের নিচে বসে থাকা নিঃশব্দ মুহূর্তগুলোর কথা, পাখির ডানা ঝাপটানোর শব্দ আর
বাবার সেই কণ্ঠস্বর যেটা কেবল গাছই ফিরিয়ে দিতে পেরেছিল। তার অফিসের ডেস্ক, ল্যাপটপ, সাউন্ড রেকর্ডার, এমনকি নিউজ রুমের কোলাহল সব কিছু যেন অচেনা ঠেকছিল এখন। তিনি একদিন দুপুরে নিজের ছোট্ট ব্যালকনিতে বসে বহুদিন পর খাতা খুললেন। এইবার তিনি রিপোর্ট লিখছেন না, এই লেখাটা শুধুই তার, যেন নিজেকে বলে ফেলা এক দীর্ঘ প্রতিফলন। লেখার প্রথম লাইন ছিল, যে শব্দ বলা হয় না, গাছের পাতা সেই শব্দ রক্ষা করে, আর যে কথা শোনা হয় না, সেই কথা পাখি হয়ে ফিরে আসে। গল্পের ভেতরে গিয়েই তিনি উপলব্ধি করলেন, চাঁদনী আসলে একজন মানুষ ছিল না, সে ছিল এক অনুভব, যাকে ভালোবাসা, প্রত্যাখ্যান, গান আর মৃত্যু একত্রে গড়ে তুলেছিল। তার গাওয়া সেই গানটা হয়তো কোনো কালেই লিপিবদ্ধ হয়নি, কিন্তু সেই বাঁশির সুর যে আজও বাতাসে ভেসে বেড়ায় তা নীলাদ্রি ভালো করেই জানেন। তিনি সিদ্ধান্ত নিলেন, গাছের নিচে যে পাখি নামেই গল্পটা লিখবেন কোনো সাংবাদিক অনুসন্ধান নয়, এক নিঃশব্দ আত্মিক যাত্রার স্মৃতিকথা। তিনি জানতেন এই লেখা পাঠকের চোখে গল্প হতে পারে, কিন্তু তার নিজের কাছে এটা এক আত্মদর্শন, যেখানে বাবার প্রতি অপরাধবোধ, হারানোর ভয় এবং নিজের নিঃসঙ্গতা মিলেমিশে গিয়েছে। কয়েকদিন পর লেখাটা এক ছোট্ট ম্যাগাজিনে ছাপা হলো। প্রতিক্রিয়া যেমন প্রত্যাশা করেছিল ঠিক তেমন নয়। কেউ বলল বড্ড আবেগপ্রবণ, কেউ বলল সত্যি হলে প্রমাণ কই। কিন্তু কয়েকজন পাঠক তাকে মেসেজ করে একটাই কথা বলেছিল, আমি বুঝি আপনি কি বলতে চেয়েছেন, কারণ আমিও একদিন সেই ডাক শুনেছি। এই কথাগুলোই তার কাছে সত্য ছিল, কারণ যারা শুনেছেন তারাই জানে যে এই গল্প সত্য ও অলৌকিকের মধ্যবর্তী জায়গা, যেখানে কেবল হৃদয়ের কান খুললেই শোনা যায় সেই পাখির গান। এক রাতে অফিস থেকে ফেরার পর ব্যাগ খুলে বের করলেন সেই বাঁশির ভাঙা টুকরোটা। অনেকবার ভেবেছেন ফেলে দেবেন, কিন্তু পারেননি। জানেন না সেটি আসলেই চাঁদনির কিনা, কিন্তু সেটার গায়ে একরকম উষ্ণতা আছে, যেটা যেন তার নিজের গল্পের অংশ হয়ে গেছে। সে রাতে জানালার পাশে দাঁড়িয়ে হালকা করে বাঁশের টুকরোটা ঠোঁটে ছুঁয়ে দিলেন। কোনো শব্দ বেরোলো না, কেবল ঠোঁটে ঠান্ডা এক অনুভব। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে ছাদের ধারে একটা পাখি এসে বসে, একরকম কুঁকড়ে বসা অবয়ব, কিন্তু চোখ দুটো চকচকে। আর আশ্চর্যভাবে সেই পাখির গলার স্বরটাও যেন কোথাও শোনা, খুব খুব চেনা। নীলাদ্রি চুপ করে দাঁড়িয়ে রইলেন, বাঁশিটা হাতে। জানালার পর্দা অল্প সরানো, বাতাস ধীরে বইছে। পাখিটা কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা একবার নেড়ে উড়ে গেল অন্ধকারে। আর পেছনে পড়ে রইল বাঁশির টুকরো, খোলা খাতা আর একজন মানুষ, যিনি জানেন পৃথিবীতে কিছু পাখি আছে যারা আর পাখি থাকে না, তারা হয়ে ওঠে হৃদয়ের শব্দ। সপ্তাহখানেক কেটে গেছে। শহরে ফিরে আসার পর জীবন আবার আগের ছন্দে ফিরছে, অন্তত বাইরের দিক থেকে দেখলে তাই মনে হয়। নীলাদ্রি অফিসে যান, খবর লেখেন, কফি খান, আলোচনায় অংশ নেন, কিন্তু ভেতরে কোথাও একটা স্থান, একেবারে নিঃশব্দ, অন্ধকারে ঢাকা একটা জায়গা, যেটা ঠিক যেন সেই গাছের নিচে ছায়ার মতো। সে স্থায়ী হয়ে গেছে তার মধ্যে। এমন এক সন্ধ্যায়, যখন মেঘে ঢাকা ছিল আকাশ, শহরের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন সেই ডাকটা আবার ভেসে আসছে। না কোনো শব্দ নয়, কোনো সুর নয়, একটা অনুভব যা শরীরের গভীর থেকে উঠে আসে। তিনি জানেন এখন আর গাছটা তার সামনে নেই, নেই পাহাড়ি হাওয়া, নেই সেই বাঁশির সুর, কিন্তু আশ্চর্যের বিষয় তবুও কেমন যেন
সমস্ত অনুভূতি তার আশেপাশেই রয়ে গেছে। তিনি ভাবলেন, এই ডাক কি কেবল আমার জন্য ছিল? সেই প্রশ্নের উত্তর এলো অন্যভাবে। তার ইনবক্সে একদিন আসে একটা মেইল এক তরুণী পাঠকের। সে লিখেছে, আপনার গল্প পড়ার পর আমি প্রথমবার বাবার ছবি খুলে কাঁদতে পেরেছি। আমি কখনো তাকে বিদায় জানাতে পারিনি। মনে হচ্ছিল সেই পাখিটার ডাকে আমি যেন বাবাকে শেষবার বলতে পেরেছি, আমি তোমাকে মিস করি। এই ইমেলটাই যেন সব কিছু স্পষ্ট করে দিল নীলাদ্রির কাছে। এই গল্প আসলে কারো একার না। সেই পাখি শুধু একা তার বাবার কণ্ঠস্বর বহন করেনি, বরং বহন করেছে অসংখ্য মানুষের অগোচরে জমে থাকা ভালোবাসা, অভিমান, অনুশোচনা আর মায়া। সেই রাতে তিনি ঠিক করলেন আরও একটি লেখা লিখবেন। এইবার তার নাম হবে যারা শুনতে পায় না তাদেরও জন্য ডাকে পাখি। এই লেখা হবে আরও গভীর, আরও আত্মময় এবং পাঠকের জন্য সেই দরজা খুলে রাখবে যেখানে তারা নিজের গাছ, নিজের পাখির ডাক খুঁজে পাবে। তিনি বিশ্বাস করতে শুরু করলেন কিছু শব্দ শুধু লেখার জন্য না, তারা পাথরের গায়ে গেঁথে থাকে, বাতাসে ভেসে বেড়ায় বা পাখির ঠোঁটে লুকিয়ে থাকে। আর যাদের হৃদয় খোলা থাকে, যাদের কিছু বলা বাকি থাকে, তারাই একদিন সেই ডাক শুনে ফেলেন। পৃথিবীতে কত মানুষ আছে যারা এখনো শেষ কথা বলে উঠতে পারিনি। একটা ফোন কলের অপেক্ষা, একটা ভালোবাসি বলা হয়নি, একটা ক্ষমা চাওয়া হয়নি, একটা হাসি শেয়ার করা হয়নি। তাদের জন্যই গাছের নিচে পাখি বসে থাকে। নীলাদ্রি বুঝলেন তার কাজ ছিল শুধু সেই গল্পটা বলা। বাকি যাত্রা প্রতিটি পাঠকের নিজস্ব। আর সেই উপলব্ধির মধ্যে দিয়েই তার জীবনের সবচেয়ে মৌলিক সত্যটা উন্মোচিত হলো। ভালোবাসা যদি বলেও শেষ না হয়, পাখির মতো সে ফিরে আসে আর গাছের পাতায় বসে বলে, শোনো, আমি এখনো আছি। শীতের এক শেষ বিকেলে 3 মাস পর নীলাদ্রি আবার ফিরলেন সেই গ্রামে। এবারে সফর অফিসের কাজ নয়, কোনো অনুসন্ধানও নয়, এটা ছিল একান্ত নিজের জন্য। শহরের কোলাহল, নিউজরুমের ব্যস্ততা, শব্দের তোড়জোড়ের মধ্যে থেকেও তিনি বুঝেছিলেন গল্পটা এখনো শেষ হয়নি। গাড়ি থামলো সেই পরিচিত হোমস্টের সামনে। মালকিন তাকে দেখে চমকে গেলেন। তারপর মৃদু হেসে বললেন, আবার এসেছেন? কেউ কি আবার ডাকলো আপনাকে? নীলাদ্রি মাথা নেড়ে বললেন, হয়তো এবার নিজেরই মন ডেকেছে। চা খেতে খেতে তিনি জানালেন, এবার তার ইচ্ছে এক রাত গাছের নিচে কাটানো। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই, শুধু কিছু না বলা কথার সঙ্গে একান্ত সময় কাটানো। সেই রাতে শীতের ঠান্ডা হাওয়া আর গাছের পাতায় হালকা কাঁপুনি নিয়ে তিনি শুয়েছিলেন গাছের ঠিক নিচে। মাথার নিচে ব্যাগ, পাশে রাখা বাঁশির টুকরো আর হাতে একটা ছোট ডায়েরি। ডায়েরির শেষ পাতায় তিনি লিখে রেখেছিলেন, বাবা, তুমি বলেছিলে ভালোবাসা বোঝা যায়। আমি বোঝার চেষ্টা করছি। যদি তুমি এখনো কোথাও থাকো, তবে আমি আজ শুধু একটা কথাই বলতে এসেছি। আমি আর ভয় পাই না, কারণ ভালোবাসা একবার বলা না গেলেও সে ফিরে আসে পাখির রূপে, স্বপ্নের ভেতর বা পাতার কাঁপুনিতে। রাত গভীর হলো, চারিদিকে নীরবতা। নীলাদ্রির চোখে ঘুম আসছিল। হঠাৎ হালকা একটা শব্দে তার ঘুম ভাঙল না ঠিক, কিন্তু চেতনায় টান পড়ল। মনে হলো পাতার ফাঁক দিয়ে কেউ যেন তার নাম ধরে ডাকছে, নীলু। কণ্ঠস্বরটা ছিল নরম, গাঢ় আবেগে মোড়া আর খুব খুব পরিচিত। তিনি চমকে উঠলেন না, শান্তভাবে উঠে বসলেন। সামনে তাকিয়ে দেখলেন কোনো মানুষ নেই, কিন্তু গাছের নিচের ছায়ায় যেন একটা বসে থাকা অবয়ব, অথবা হতে পারে কেবল ছায়া। আকাশে চাঁদ উঠেছে, পাখিরা নিঝুম, কিন্তু বাতাসে
একটা মৃদু গানের সুর ভেসে বেড়াচ্ছে। সেই একই গান, ওরে গাছের নিচে যে পাখি বসে সে আর পাখি থাকে না। এই মুহূর্তে সমস্ত যুক্তি, বাস্তবতা, সাংবাদিকতার প্রশিক্ষণ সবকিছু একপাশে ঠেলে নীলাদ্রি চোখ বন্ধ করে বসে রইলেন। এই অভিজ্ঞতা প্রমাণের নয়, যুক্তিরও নয়, এটা কেবল অনুভবের। আস্তে করে বাঁশের টুকরোটা হাতে নিয়ে গাছের শিকড়ের পাশে রাখলেন তিনি। বললেন, এটা তোমার জন্য চাঁদনি, আর আমাদের সবার জন্য, যারা কাউকে ভালোবেসে কিছু বলতেই পারেনি। সেই মুহূর্তে হাওয়ায় পাতা ঝরার মতো একটা শব্দ হলো। পেছন থেকে উড়ে এলো একটা পাখি, না খুব সুন্দর না খুব চোখে পড়ার মতো, কিন্তু তার চোখে ছিল একরকম শান্তি, যেন বোঝাতে চায় সব কথা বলা হয়ে গেছে। পাখিটা নীলাদ্রির পাশে একবার বসে, মাথা ঘুরিয়ে তাকে দেখল, তারপর ধীরে ধীরে উড়ে গেল বটগাছের শীর্ষে। সকাল হতেই গাঁয়ের কিছু শিশু আর মালকিন এলেন তাকে ডাকতে। নীলাদ্রি তখনও বসে, মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি চোখ খুলে বললেন, আজ রাতে আমি খুব পরিষ্কার শুনেছি গাছটা কি বলছিল, আর জানো, আমি ওকে উত্তরও দিয়েছি। তার গলা ভারী হয়ে এলো, কিন্তু মুখে হাসি ছিল। মালকিন বললেন, আপনার গল্পটার শেষটা এবার ঠিক বুঝতে পারলাম। নীলাদ্রি মাথা নাড়িয়ে বললেন, শেষ নয়, বোধ হয় শুরু। এরপর তিনি আর কিছু বললেন না। সেই দিন দুপুরে তিনি চুপচাপ গ্রামের রাস্তা ধরে আবার শহরে রওনা হলেন। হাতে কিছু ছিল না, ক্যামেরাও নয়, শুধু ছিল এক পাথরের মতো ভারী শান্তি, যেটা হয়তো কেউ চোখে দেখতে পায় না, কিন্তু হৃদয়ের গভীরে থেকে যায়। সেই গাছ, সেই পাখি, সেই ডাক, সব কিছু হয়তো মানুষের ভাষায় প্রকাশ পায় না, কিন্তু তারা রয়ে যায় প্রতিটি হৃদয়ের ভিতরে, যেখানেই থাকে না বলা কথা। শোনালাম গল্প গাছের নিচে যে পাখি, যে গল্পে সময় থেমে থাকে আর কণ্ঠস্বর ফিরে আসে পাতার ফাঁকে। আমরা সকলেই বয়ে চলেছি কিছু না বলা কথা, কিছু অজানা ভালোবাসা। এই গল্প যদি একটুও ছুঁয়ে যায় আপনার মন, জানাবেন আমাদের। আপনার অভিজ্ঞতা, অনুভব আমাদের গল্পেরই অংশ হয়ে উঠুক। সবসময় চোখ রাখুন হোক গল্পতে, কারণ এখানে গল্প শুধু শোনা হয় না, বোধ করা হয়। নতুন গল্পে আবার আসছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, মনে রাখুন, কিছু শব্দ শুধু হৃদয়ে বাজে, আর সেই শব্দই একদিন পাখি হয়ে ফিরে আসে। আর হ্যাঁ, সবশেষে জানাই, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।